রাত প্রায় 1টা বাজে। জামিলুর রহমান সাহেব বারান্দায় হাঁটাহাঁটি করছেন। তার ঘুম আসছে না, মাথা দপ দপ করছে। মাথায় পানি ঢাললে ভালো হতো। একা একা মাথায় পানি ঢালা যায় না। এত রাতে কাউকে ডেকে তুলতেও ইচ্ছে করছে না। ঘুম না এলে মানুষ কি করে তার তা জানা নেই। ঘুমের সমস্যা তার কখনো হয়নি। সারা দিন পরিশ্রমের পর রাতে ঘুমোতে যেতেন, সঙ্গে সঙ্গে ঘুম আসতো। বয়স বাড়লে মানুষের ঘুম কমে যায়। তার বয়স বাড়ছে, ঘুম কমার এটাও একটা কারণ হতে পারে। শোভন এবং টকনের কাণ্ড কারখানাও তার মনে হয়তোবা চাপ দিচ্ছে। শোভন টকনের ব্যাপারটা অবশ্যই তুচ্ছ করার মতো নয়। তিনি তুচ্ছ করে যাচ্ছেন। যে কোনো ঘটনায় বড় করে দেখলে বড়, ছোট করে দেখলে ছোট। পুরো জিনিসটাই নির্ভর করে কিভাবে দেখা হচ্ছে তার উপর। সুরাইয়ার স্বামী হারিয়ে গেছে, এই ঘটনাটাকে অনেক বড় করে দেখেছে বলে আজ সুরাইয়ার এই অবস্থা। মানুষ হারিয়ে যাওয়া তেমন কোনো বড় ব্যাপার না। যুবক ছেলে বিগড়ে যাওয়াও কোনো বড় ব্যাপার না। সূত্রাপুর থানার ওসি সাহেবকেও তিনি তাই বললেন। ওসি সাহেব তার অফিসে এসেছিলেন। মাই ডিয়ার ধরনের অমায়িক ভদ্রলোক। পায়জামা পাঞ্জাবি পরে এসেছিলেন বলে মনে হচ্ছিল কোনো কলেজের বাংলার শিক্ষক। পান খাচ্ছিলেন বলে ঠোঁট লাল হয়ে আছে। চোখে মোগলি ফ্রেমের চশমা। কে বলবে পুলিশের লোক? কথাবার্তাও অত্যন্ত ভদ্র। শান্ত স্বরে বললেন, আপনার দুই ছেলে সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছিলাম। জামিলুর রহমান বললেন, বলুন। ওসি সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সোসাইটি কোন দিকে যাচ্ছে দেখুন। ইয়াং সব ছেলে, ব্রাইট এনার্জেটিক ইয়াং ম্যান, সব বিগড়ে যাচ্ছে। মা বাবা কিছুই করতে পারছে না। আমরা পুলিশের লোক, আমাদের হাত পা বাঁধা। আমরা হচ্ছি হুকুমের চাকর, যেরকম হুকুম সেরকম কাজ। জামিলুর রহমান বললেন, আপনার কথাবার্তা ঠিক বুঝতে পারছি না। আপনার উপর হুকুমটা কি? আপনার দুই ছেলের নামেই ওয়ারেন্ট বের হয়েছে। ওরা কি করেছে? কয়েকটা মামলা আছে, আর্মড রবারি, একটা খুনের মামলাও আছে। ও আচ্ছা, তবে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই কেন? অ্যারেস্ট না হওয়া পর্যন্ত চিন্তা কি বলুন? অবশ্য অ্যারেস্ট হলে চিন্তার ব্যাপার আছে। নন বেলেবল ওয়ারেন্ট, জামিন হবে না। দীর্ঘদিন মামলা চলবে। অবশ্য মামলাতে শেষটায় কিছু হবে না। এইসব মামলায় সাক্ষী পাওয়া যায় না, কেউ সাক্ষী দিতেই চায় না। সব বেকসুর খালাস। সেটাও 2-3 বছরের ধাক্কা। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে অ্যারেস্ট না হওয়া। শুধু দেখতে হবে যেন অ্যারেস্ট না হয়। আপনারা তাদের খুঁজে বের করবেন না? ওসি সাহেব গলা নিচু করে বললেন, আপনার সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্টে আসা যাক। মাসে আপনি 50,000 টাকা করে দেবেন, বাকিটা আমরা দেখব। প্রতি মাসে আপনাদের 50,000 করে টাকা দিতে হবে? জি। এই টাকাটা দিলে আপনারা করবেন কি? তাদের দেখলেও না দেখার ভান করবেন? আমাদের অনেক সিস্টেম আছে, সেসব আপনার না জানলেও চলবে। এই ধরনের ছেলেদের নিরাপত্তার ব্যাপারও আছে। দলে দলে রাইভালরি আছে। আমরা এক ধরনের প্রোটেকশনও দিব। ব্যাপারটা কি এই দাঁড়াচ্ছে যে মাসে মাসে 50,000 করে টাকা দিলে আপনারা আমার দুই পুত্রকে অ্যারেস্ট করবেন না, বরং প্রোটেকশন দিবেন, পাহারা দিয়ে রাখবেন। ওসি সাহেব হাসলেন। জামিলুর রহমান বললেন, আমি কোনো টাকা পয়সা দেব না,
আপনারা দয়া করে আমার ছেলে দুজনকে গ্রেফতার করুন। ওসি সাহেব আবারও হাসলেন। আগের চেয়ে মধুর ভঙ্গিতে হেসে হেসে বললেন, এখন বলছেন অ্যারেস্ট করুন, তারপর যখন সত্যি সত্যি করব তখন ছুটে আসবেন। দীর্ঘদিন এই লাইনে আছি, পিতামাতার ঘটনাগুলো আমি জানি। যখন ছুটে আসবেন তখন আর পথ থাকবে না। ওসি সাহেব, আমি ছুটে আসব না। ওদের বিরুদ্ধে মামলা খুব শক্ত, খুন যদি প্রমাণ হয় ফাঁসি তাসিও হয়ে যেতে পারে। অপরাধ করলে শাস্তি তো হবেই। ঠিকই বলেছেন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দস্তয়েভস্কি লেখা অসাধারণ বই। ছাত্র জীবনে পড়েছিলাম। পুলিশে ঢোকার পর পড়াশোনা বন্ধ। ভাই, তাহলে উঠি, পরে আসব। আপনার সঙ্গে আরো আলাপ আছে। জি আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে সারা দুপুর অফিসে বসে রইলেন, বিরক্ত এবং চিন্তিত। পুলিশ যখন বলে আরো আলাপ আছে, তখন শঙ্কিত হওয়া ছাড়া পথ থাকে না। কারণ পুলিশের আলাপ শেষ হতে চায় না, আলাপ চলতেই থাকে, আলাপের শাখা প্রশাখা বের হতে থাকে। তিনি বাড়ি ফিরলেন সকাল সকাল। বলতে গেলে সারাটা সন্ধ্যা বারান্দায় কাঠের চেয়ারে ঝিম ধরে বসে রইলেন। তার মন ভালো নেই, তিনি চিন্তিত। তাকে দেখে এটা কেউ বুঝল না। ফাতেমা তাকে চা দিতে এসে নিত্য দিনের মতো ঝগড়া বাঁধিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোমার সঙ্গে আমার একটা ফাইনাল কথা আছে। জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, বলো। আমি এই বাড়িতে থাকবো না, তুমি আমাকে আলাদা ফ্ল্যাট করে দেবে। আমি সেই ফ্ল্যাটে আমার ছেলে মেয়েদের নিয়ে থাকবো। এখানে থাকতে সমস্যা কি? এখানে আমি কেন থাকবো? এখানে আমার কে আছে? ছেলেরা আছে না মেয়ে আছে, নাকি তুমি আছো? তাহলে থাকবো কেন? জীবনে তুমি কি একটা মিষ্টি কথা আমাকে বলেছো? একটা শাড়ি কিনে আমাকে বলেছো, ফাতেমা তোমার জন্য এই শাড়িটা কিনলাম? বলেছো? কথা বলছো না কেন? খুব মাথা ধরেছে, কথা বলতে ইচ্ছে করছে না। মাথা তো ধরবেই, আমাকে দেখলেই সবার মাথা ধরে যায়। এক কাজ করো, আমাকে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে এমন কাউকে নিয়ে আসো যাকে দেখলে মাথা ধরবে না, যাকে দেখলে গলা মিষ্টি হয়ে যাবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে, চান সোনা, ময়না সোনা। ফাতেমা কথা বলে যাচ্ছেন, জামিলুর রহমান চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মনে হচ্ছে তিনি অদৃশ্য একটা গোলকের ভেতর বসে আছেন। গোলকের বাইরে যারা আছে তাদের কারোর সঙ্গেই তার যোগাযোগ নেই। এখন নিশুতি রাত। তিনি বারান্দার এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন। মাথা দপ দপ করছে, কিছু ভালো লাগছে না। তার ছেলেরা খুনের মামলায় জড়িয়ে গেছে। খুন! তিনি নিজে অর্থবিত্তের পাহাড় বানাতে বসেছেন। কার জন্যে এবং কেন? হঠাৎ তার ইচ্ছে করলো পা থেকে স্যান্ডেল জোড়া খুলে ফেলে হাঁটতে শুরু করেন। গেট খুলে বাইরে নামবেন, তারপর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করবেন। কখনোই পিছে ফিরে তাকাবেন না। হাঁটতে হাঁটতে এক সময় হয়তো সমুদ্রের কাছে পৌঁছে যাবেন। জামিলুর রহমান তার শরীরে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। তাকালেন গেটের দিকে। সামান্য হাঁটলে গেট, গেট খুললেই রাস্তা। তিনি ছোট করে নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন তার এই উত্তেজনা সাময়িক, কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা কমে যাবে। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় ঘুমোতে যাবেন। ফাতেমার পাশে গিয়ে শুয়ে পড়বেন। ঘরে জ্বলবে জিরো পাওয়ারের আলো। সেই আলোয় সবকিছু ঘোলাটে এবং অস্পষ্ট দেখায়। তিনি এমন ভাবে শুবেন যেন ফাতেমার মুখ
দেখতে না হয়। ফাতেমার নাকে কি যেন সমস্যা হয়েছে, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, হা করে ঘুমায়। হা করে মুখ দেখতে কদাকার লাগে। ফাতেমার বিশাল শরীর হয়েছে, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তার প্রকাণ্ড ভুঁড়ি ওঠানামা করে, সেটা দেখতেও কদাকার লাগে। অনেক অনেক কাল আগে ফাতেমা নামের এক কিশোরী মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। মেয়েটা তার বুকের কাছে মাথা এনে দু হাতে তাকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারত না। কোথায় গিয়েছে সেই সব দিন? আজ তার পাশে ময়না পর্বত হা করে ঘুমিয়ে থাকে। ঘুমের ঘোরে ফাতেমা যখন হাত বাড়ায়, তিনি অতি সাবধানে সেই হাত সরিয়ে দেন, যেন ফাতেমার ঘুম না ভাঙে। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।